আজকে 13ই মে 2025। হিসাব মতো আগামী 31শে মের মধ্যে নোটিফিকেশান আসার কথা, আর হাতে সময় রয়েছে মাত্র 18টা দিন। কিন্তু এখনও পর্যন্ত রাজ্য সরকার থেকে শুরু করে এসএসসি বোর্ড এ ব্যাপারে কোনো আপডেট দেয়নি। প্রথম কথা এটাই যে আজকের এপিসোডে আমরা যেটা আলোচনা করব সম্পূর্ণটাই কিন্তু একটা ব্যক্তিগত মতামতের ওপর, বর্তমান পরিস্থিতির ওপর। সবথেকে গুরুত্বপূর্ণ এটাই যে আজকের এপিসোড থেকে সেরকম আপনারা আপডেট পাবেন না। জাস্ট যেটা আলোচনা করব সেটাই হচ্ছে বড় কথা। সোশ্যাল মিডিয়া থেকে একটা আপডেট, একটা আবেগপ্রবণ পোস্ট রয়েছে, সেটা দিয়ে আজকের এপিসোড শুরু করি। কি বলা হয়েছে? 1998 থেকে 2011 অর্থাৎ তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার আগের মুহূর্তটাতে বছরে একটি করে ক্যাবিনেট মিটিং থাকতো শিক্ষক নিয়োগ কেন্দ্রিক। অর্থাৎ একটা মন্ত্রিসভা প্রতি বছর কিন্তু একটা করে মন্ত্রিসভার মিটিং হতো এই শিক্ষক নিয়োগের ওপরে। মিটিংয়ে উপস্থিত থাকতেন সকল মন্ত্রী, শুধু শিক্ষামন্ত্রী নয়, শুধু মুখ্যমন্ত্রী নয়, রাজ্যের সকল মন্ত্রী, সকল দপ্তরের মন্ত্রী কিন্তু এখানে উপস্থিত থাকতেন। সেটার প্রধান উদ্দেশ্য থাকতো বা প্রধান বিষয় থাকতো শিক্ষক নিয়োগ কেন্দ্রিক। যা আলোচনা হতো সম্পূর্ণটাই শিক্ষক নিয়োগের ওপরে। বুদ্ধদেব বাবু অর্থাৎ সেই সময়ের মুখ্যমন্ত্রী সাইন করতেন গেজেট, ভ্যাকেন্সি কনফার্মেশন সহ নানান কাগজে। পরের দিন আনন্দবাজার বর্তমানে বিজ্ঞাপন বের হতো। পরীক্ষা হতো 2 থেকে 4 মাস কিংবা খুব বড় জোর হলে 5 মাস পরে। পুজোর আগে বা বছরের শেষে এক ঝাঁক তরুণ তরুণীর সে কি হাসি মুখ। যারা অকৃতকার্য হতো পরের বছরের জন্য তারা তৈরি হতে পারত। কি অসাধারণ সময়! বুদ্ধদেব বাবু, আপনাকে প্রণাম। আপনার অভাব প্রতিটি বাঙালি অনুভব করছে। যদিও বর্তমানে এই পরিস্থিতিটা সকলে হয়তো এক বাক্যে স্বীকার করবেন না, কিন্তু এই বুদ্ধবাবুর অভাব কিন্তু প্রতিটা এসএসসির ক্যান্ডিডেট যে অভাব ফিল করছেন, তাকে যে মিস করছেন, সেটা কিন্তু সকলে আশা করে এক বাক্যে স্বীকার করবেন। প্রকাশ্যে না করতে পারলেও অপ্রকাশ্যে করবেন, প্রত্যক্ষভাবে না করতে পারলেও পরোক্ষভাবে করবেন। আমি কোনো রাজনৈতিক পক্ষপাতিত্ব নিয়ে কথা বলছি না। আমি বলতে চাইছি সুযোগ সুবিধার কথাটা। আমি বলতে চাইছি বেকারত্বের যন্ত্রণা থেকে দাঁড়িয়ে থাকা, বিএড করে দীর্ঘ 9 বছর অপেক্ষা করে থাকা সেই সকল ক্যান্ডিডেটদের কথা মাথায় রেখে। যদি আমার রাজনৈতিক কোনো রকম উদ্দেশ্য প্রণোদিত কথা আমার মুখ থেকে বেরিয়ে থাকে, তাহলে আগেই আমি বলছি আপনাদের কাছে আমি ক্ষমা চাইছি। কেননা এখানে বিভিন্ন মতাদর্শের দর্শক বন্ধুরা রয়েছেন, আমি কাউকে ছোট করব না। কিন্তু জাস্ট একটা আবেগপ্রবণ পোস্ট সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে, সেটাই আমি প্রথম দিয়ে শুরু করলাম। আসুন এবার আমরা বিস্তারিত আলোচনায় আসি। একটি আপডেট রয়েছে পেপার কাটিং থেকে, যেখানে কি বলা হয়েছে সেটা একটু জানব। চলতি মাসের শেষেই কি এসএসসি পরীক্ষার বিজ্ঞপ্তি? কি বলা হচ্ছে একটু জেনে নিই, তারপরে আসছি বিস্তারিত আলোচনায়। চলতি বছরের 31শে ডিসেম্বরের মধ্যে স্কুল সার্ভিস কমিশনকে পরীক্ষা নিয়ে নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে বলে রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। এটা আমরা সকলেই জানি। তার আগে 31শে মের মধ্যে এসএসসিকে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরুর বিজ্ঞপ্তি দিতে হবে। ভালো কথা, কিন্তু সূত্রের খবর এখনও সেই বিজ্ঞপ্তি 20 বাও জলে, অর্থাৎ অথই জলে রয়েছে। কারণ নিয়োগ প্রক্রিয়া শুরু করার জন্য শিক্ষা দপ্তরের তরফে স্কুল সার্ভিস কমিশনকে অর্থাৎ এসএসসিকে মোট শূন্যপদ, কোন বিষয়ে কত শূন্যপদ আছে, শূন্যপদের সংরক্ষণ কিভাবে হবে, তার কিছুই পাঠানো হয়নি। বিজ্ঞপ্তি বেরোতে আর মাত্র 20 দিন বাকি। শিক্ষা দপ্তর এখনও শূন্যপদের তালিকায় এসএসসিকে পাঠাতে পারেনি। স্কুলগুলিতে বিষয়ভিত্তিক ও ক্যাটাগরি ভিত্তিক কত শূন্যপদ আছে সেই তথ্য সংগ্রহ করেন জেলা স্কুল পরিদর্শক। জেলাভিত্তিক স্কুলের সেই শূন্যপদের তালিকা তারা পাঠান কমিশনারকে। কমিশনারের দপ্তর ভালোভাবে যাচাই করে শিক্ষা দপ্তরকে পাঠায়। শিক্ষা দপ্তর সেই শূন্যপদের তালিকা এসএসসিকে পাঠায়। এসএসসি আবার এর পরে নিয়োগ প্রক্রিয়া শুরু করে। শিক্ষা দপ্তরের এক কর্তার কথায়, শূন্য পদের তালিকা এসএসসির হাতে না এলে নতুন বিজ্ঞপ্তি নিয়ে কাজ শুরুই করা যায় না। শূন্য পদের তালিকা এসএসসির কাছে পৌঁছানো মানে নতুন নিয়োগের বিজ্ঞপ্তির সবুজ সংকেত পাওয়া গেল। শিক্ষা দপ্তরের আধিকারিকদের মতে এবার শূন্য পদের তালিকায় ওবিসি সংরক্ষণ নিয়ে প্রশ্ন উঠতে পারে। কারণ উচ্চ আদালত ইতিমধ্যে রাজ্যে 2010 সালের পরের ওবিসি শংসাপত্রাদির তকমা বাতিল করেছে।
তাই এসএসসির নতুন বিজ্ঞপ্তিতে ওবিসি সংরক্ষণের ভাগ নিয়ে জটিলতা তৈরি হতে পারে। 31শে মে খুব বেশি দূরে নেই। সুপ্রিম কোর্টের নির্দেশ মাফিক বিজ্ঞপ্তির কাজ কি আদৌ শুরু হয়েছে? এসএসসি সূত্রের দাবি, নতুন বিজ্ঞাপনের বয়ান কেমন হবে বা অনলাইনে আবেদনের খুঁটিনাটি লেখা এসবের জন্য কোডিংয়ের কাজ চলছে। অর্থাৎ আমরা যেটা পরিষ্কার বুঝতে পারছি যে এসএসসি কিন্তু ভেতরে ভেতরে কাজ চালাচ্ছে, কিন্তু বাইরে বলছে তারা এই ব্যাপারে কোনো রকম সিদ্ধান্ত নিতে পারছে না এবং 31শে মের মধ্যে নোটিফিকেশান পাবলিশ করা একেবারেই অসম্ভব। কিন্তু এ কথা আপনারা বিশ্বাস করবেন না। এসএসসি কিন্তু ভেতরে ভেতরে সব রকমভাবে প্রস্তুতি নিচ্ছে, সমস্ত রকমভাবে প্রিপেয়ার্ড রয়েছে। আরও কি বলা হয়েছে একটু জেনে নেব। এসএসসি অফিসের সামনে ধর্নার জন্য কাজে অসুবিধা হচ্ছে বলেও এসএসসি সূত্রে দাবি করা হয়েছে। খোদ এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারকে ঘেরাও করার কারণে এবং তিনি ঘেরাও হওয়ার কারণে এবং ঘেরাও হওয়ার আশঙ্কায় এসএসসির অফিসে না গিয়ে বিকাশ ভবন থেকে কাজ করছেন। এক আধিকারিক বলেন, চেয়ারম্যান এসএসসি অফিসে বসতে পারছেন না বলে নতুন নিয়োগ প্রক্রিয়ার জন্য আধিকারিকদের সঙ্গে মিটিং থেকে শুরু করে নানান কাজ আটকে যাচ্ছে। তো পরিষ্কার যেটা আমরা বুঝতে পারছি যে এসএসসি বোর্ডকে এ ব্যাপারে প্রশ্ন করা হলে তারা কিন্তু বলছেন যে আমাদের সেরকম কোনো প্রস্তুতি নেই। নতুন নোটিফিকেশান 31শে মের মধ্যে পাবলিশ করা একেবারেই অসম্ভব এবং তারা এর জন্য কিন্তু রিভিউ পিটিশনও করেছে এবং সেখানে তারা সময় চেয়ে নিতে চায়। এ যাবৎ কিন্তু একবার ক্লারিফিকেশান নিয়ে যখন সুপ্রিম কোর্টের কাছে এসএসসি গিয়েছিল তখন কিন্তু তাদেরকে 3 মাসের পরিবর্তে সেটা কিন্তু 31শে ডিসেম্বর পর্যন্ত সময় বাড়িয়ে দেওয়া হয়েছিল, কিন্তু তারপরে আবারও কিন্তু রিভিউ পিটিশন নিয়ে যাওয়া হচ্ছে। এইরকম একটা জায়গায় দাঁড়িয়ে যেখানে সকল ক্যান্ডিডেট অপেক্ষা করছেন নতুন নোটিফিকেশানের জন্য, সকলেই অধীর আগ্রহে অপেক্ষা করছেন দীর্ঘ 9 বছর পরেও যে তারা এবার অন্তত একটা এসএসসি দিতে পারবে তাদের সময় থাকতে থাকতে, তাদের বয়স থাকতে থাকতে। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আবারও সেই ধোঁয়াশা, আবারও সেই অন্ধকারাচ্ছন্নয় তলিয়ে যেতে চলেছে এসএসসি। যদিও সুপ্রিম কোর্টের রায় কিন্তু এখনও বহাল রয়েছে, এখনও কিন্তু সেই রায়ের কোনো রকম নড়চড় নেই, নড়চড় হওয়ার সম্ভাবনাও খুবই কম, নেই বললেই চলে। কিন্তু বর্তমানে রাজ্য সরকার এবং এসএসসি বোর্ডের যা দৃষ্টিভঙ্গি সেই জায়গা থেকে কিন্তু বারংবারই এসএসসির যারা পরীক্ষার্থী রয়েছেন তারা কিন্তু বারংবারই হতাশায় তলিয়ে যাচ্ছেন। তার বিভিন্ন কারণ আছে, তার বিভিন্ন যুক্তি রয়েছে, বিভিন্ন প্রশ্ন উঠে আসছে, বিভিন্ন জিজ্ঞাসা উঠে আসছে, যেগুলো কিন্তু আজকের এপিসোডে একটু অ্যানালিসিস করার জন্যই এপিসোডের আয়োজন আমরা করেছি। আজকে সেগুলোই একটু অ্যানালিসিস করার চেষ্টা করব। সুপ্রিয় দর্শকবৃন্দ, একটু ধৈর্য সহকারে এপিসোড দেখুন, আশা করছি এর দ্বারা আপনারা আপনাদের অনেক প্রশ্নের উত্তর খুঁজে পাবেন। প্রথমেই গুরুত্বপূর্ণ যেটা হলো যে প্রধান বিচারপতি অবসর নিচ্ছেন 13/5/2025 অর্থাৎ আজকেই। আর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সেই সঞ্জীব খান্না মহাশয় যে বিচারপতি হিসেবে 3রা এপ্রিল রায়দান করেছিলেন, ফাইনাল জাজমেন্ট দিয়েছিলেন যে এই 26,000 প্যানেল বাতিল, সেটার উপরেই রিভিউ পিটিশন করা হয়েছে এবং নিয়ম মাফিক কিন্তু সেই বিচারপতির এজলাসে, সেই বিচারপতির বেঞ্চে কিন্তু এই রিভিউ পিটিশন করতে হয়। 1 মাসের মধ্যে যদি রিভিউ পিটিশন করা হয় তাহলে তার লাস্ট ডেট ছিল কিন্তু 3রা মে এবং রাজ্য সরকার এবং এসএসসি একসঙ্গে মিলে কিন্তু সেই লাস্ট ডেটেই রিভিউ পিটিশন করেছিলেন। বিভিন্ন অভিজ্ঞ ব্যক্তিরা, বিভিন্ন বিশেষজ্ঞরা কিন্তু বলছেন যে এর পিছনে কিছু উদ্দেশ্য রয়েছে রাজ্য সরকারের। বলছেন যে এখানে রিভিউ পিটিশন যদি এই সময়ে করা হয় তাহলে কিন্তু মাত্র 10 দিন সময় থাকছে এবং সেই 10 দিনের মধ্যে কিন্তু এই রিভিউ পিটিশন গ্রহণ হবেই নাকি বর্জন হবেই তার একটা ডেট পাওয়া, এই যে বিভিন্ন সমস্যা, এই সমস্যা জন্য এবং সেই সঙ্গে সবথেকে বড় কথা প্রধান বিচারপতি সঞ্জীব খান্না মহাশয় যেখানে 13 তারিখ রিটায়ার করছেন, তাহলে সেই জায়গায় কিন্তু তার এজলাসে আর কেসটা না ওঠার সম্ভাবনাই বেশি এবং আমরা অনেকেই ভেবেছিলাম 8 তারিখে সেই কেসটার হিয়ারিং হবে, কিন্তু সারাদিন অপেক্ষা করার পর সেই দিকে লক্ষ্য রাখার পরেও কিন্তু সেই হিয়ারিং হয়নি। এবং এবারে যেটা দেখা যাচ্ছে যে আজ যদি হিয়ারিং হয় তাহলে ভালো কথা, কি আউটকাম আসে সেটা আমরা জানবো, কিন্তু হিয়ারিং হওয়ার কোনো সম্ভাবনা নেই, কেননা লিস্টেড নেই এবং সুপ্রিম কোর্ট থেকেই বলুন বা অন্য কোনো জায়গা থেকেই বলুন কোনো রকম আপডেট আসছে না যে আজকে হিয়ারিং হবে। ভালো কথা, তাহলে কি হবে, এই বিচারপতি মহাশয় রিটায়ার করার পরেই এই সিটে যে বিচারপতি মহাশয় আসছেন সেই বিচারপতির এজলাসেই যাবে রিভিউ পিটিশন।
স্বাভাবিকভাবেই সেই রিভিউ পিটিশন গ্রহণ হওয়ার একটা কিন্তু আশা রাখে রাজ্য সরকার, এসএসসি বোর্ড, সেই আশা রেখেই তারা কিন্তু এইরকম পথে হাঁটছে বলেই আমার ব্যক্তিগত মতামত। আশা করি আপনারাও এই ব্যাপারে হয়তো আমার সঙ্গে একমত হবেন। আরেকটা বিষয় যেটা সবথেকে গুরুত্বপূর্ণ, যে সুপ্রিম কোর্টে কিন্তু গ্রীষ্মের ছুটি পড়ে যাচ্ছে আগামী 24/5/2025 সাল থেকে। যদিও সেটা 26 তারিখ থেকে, কিন্তু তার আগেও এই 24-25 দুটো তারিখ যেহেতু ছুটি রয়েছে, আমি সেজন্যই বলছি যে সামার ভ্যাকেশনের ছুটি পড়ে যাচ্ছে, গ্রীষ্মের ছুটি পড়ে যাচ্ছে আগামী 24/5/2025 তারিখ থেকে। তাহলে এখানে সময় কতটা রয়েছে? 14 থেকে 24, মাত্র 10টা দিন। সেই 10 দিনের মধ্যে যদি কিছু হয়, ভগবান যদি সহায় হয় এবং এই রিভিউ পিটিশন যদি খারিজ হয়ে যায়, তাহলে কিন্তু আমরা 31শে মের মধ্যে নোটিফিকেশান পাবো। কেননা 31শে মে নোটিফিকেশান দেওয়ার কিন্তু লাস্ট ডেট দেওয়া হয়েছে। আর যদি সেটা না হয়, রিভিউ পিটিশন যদি গ্রহণ হয় এবং পুনর্বিবেচনা করা হয়, তাহলে কিন্তু কি হবে সেটা কিন্তু এই মুহূর্তে বলা সম্ভব নয়। আর কি হবে সেটা আপনারা নিজেরা অভিজ্ঞ, নিজেরাও কিন্তু পরিষ্কার বুঝতে পারছেন। অথই জলে তলিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি রয়েছে। এখন বিষয় হলো, রিভিউ পিটিশন কি গৃহীত হবে? তাহলে রিভিউ পিটিশন গৃহীত হলেই এবং রায় পুনর্বিবেচনা হওয়ারই বা সম্ভাবনা সেক্ষেত্রে কতটা রয়েছে? গ্রহণ হয়ে গেল, কিন্তু সেই রায় পুনর্বিবেচনা কতটা হবে সেটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। কেননা এ যাবৎ কিন্তু ভারতবর্ষের বুকে রিভিউ পিটিশন গ্রহণ হওয়ার সম্ভাবনা বা গ্রহণ হয়েছে মাত্র 1%, 1% গ্রহণ হয়েছে। কেননা রিভিউ পিটিশন তখনই গ্রহণ হয় যদি সেক্ষেত্রে নতুন কোনো তথ্য বা সাক্ষ্য প্রমাণ দেওয়া যায় ওই রায়ের ক্ষেত্রে, যেটা বিচার চলাকালীন সেই সাক্ষ্য প্রমাণ আনা সম্ভব হয়নি। সেই সাক্ষ্য প্রমাণকে আড়ালে রাখা হয়েছিল, সেই সাক্ষ্য প্রমাণকে এজলাসের সামনে আনা হয়নি, বিচারপতির দৃষ্টিভাজন করা সম্ভব হয়নি। সেটা যদি এখানে আসে কোনো গভীর সত্য, খুব গুরুত্বপূর্ণ তথ্য, তবেই। আরেকটা হয়, প্রদত্ত রায়দানে কোনো ত্রুটি যদি থেকে থাকে, কোনো ব্যক্তি স্বার্থকে আঘাত করে হয়, কোনো ব্যক্তিগত বিরোধী হয়ে যায়, পক্ষপাতিত্বমূলক হয়। কিন্তু সুপ্রিম কোর্টের রায় কিন্তু অতটা সহজ নয় পক্ষপাতিত্ব হবে। সুপ্রিম কোর্ট কিন্তু বারংবার সেটাকে অবজারভেশন করে সব দিক বিচার বিশ্লেষণ করে তবেই কিন্তু সিদ্ধান্তে এসেছেন। আমি সুপ্রিম কোর্টের বিচারের ওপর কোনো রকমভাবে কিন্তু সমালোচনা করতে পারি না, করতে চাইও না। আমার যদি ভুলবশত হয়ে যায় তাহলে আমি কিন্তু ক্ষমা চাইছি। কিন্তু সুপ্রিম কোর্ট যা সিদ্ধান্ত নিয়েছেন তারা কিন্তু বুঝে সুঝে চিন্তা ভাবনা করে দীর্ঘদিন ধরে পর্যবেক্ষণ করে তবেই কিন্তু সিদ্ধান্ত নিয়েছেন। বারংবারই কিন্তু সময় দিয়েছেন, সেটা এসএসসিকেই বলুন, রাজ্য সরকারকেই বলুন, সিবিআইকে বলুন, যাদেরকেই বলুন, পিটিশনারকেই বলুন কিংবা রেসপন্ডেন্টকেই বলুন। তারপরেও সেই রায় ঘোরানোর সম্ভাবনা কতটা? একটা বিষয় গুরুত্বপূর্ণ, যে নতুন কোনো তথ্য বা নথি যদি সেখানে সাবমিট করা হয়, তাহলে হয়তো রায়দান কিছুটা চেঞ্জ হতে পারে বা হওয়ার সম্ভাবনা বা আশা করা যায় বা আশা করতে পারি। কিন্তু এক্ষেত্রে যে প্রধান সমস্যা, সেই গুরুত্বপূর্ণ তথ্য সেটা কি আদৌ, অর্থাৎ সেই যোগ্য অযোগ্যের লিস্ট, এবং সেই লিস্ট দিলে তো হবে না, সেই লিস্টের তথ্যমূলক প্রমাণ সাপেক্ষ কিছু যুক্তি থাকতে হবে। সেই সঙ্গে 22 লক্ষ ক্যান্ডিডেট যদি সেই সময় থেকে থাকে যারা পরীক্ষা অংশগ্রহণ করেছিলেন, তাদের ওএমআর সিটগুলোকে প্রকাশ্যে আনতে হবে। সেটা কি আদৌ রাজ্য সরকার করতে পারবে নাকি করতে চাইবে? এখন সেটাই কিন্তু সবথেকে বড় প্রশ্নচিহ্ন হয়ে দাঁড়ায়। আবার ওদিকে বিকাশ রঞ্জন ভট্টাচার্য থেকে শুরু করে ফিরদৌস-শামীম মহাশয় তারাও কিন্তু বলেছেন যে বিচারপতি যে তথ্যের ওপর, যে গ্রাউন্ডের ওপর ভিত্তি করে এই রায়দান করেছেন, সেক্ষেত্রে আর সেরকম কোনো তথ্য প্রমাণ কিন্তু রাজ্য সরকার থেকে শুরু করে এসএসসি বোর্ড দিতে পারবে না যেটার ওপর ভিত্তি করে রিভিউ পিটিশন এগোতে পারে। তারা যেহেতু এই মামলাটায় লড়ছিলেন, স্বাভাবিকভাবে তাদের কথা অবশ্যই আমাদের মেনে নিতে হবে, তাদের কথায় অবশ্যই ভরসা রাখতে হবে। দ্বিতীয় কথা, যদি এই সকল তথ্য সুপ্রিম কোর্টের কাছে তারা দিতে পারে, তাহলে হাইকোর্টের কাছে দেয়নি কেন? বিভিন্ন প্রশ্ন আসছে, যার ফলে কিন্তু এই রিভিউ পিটিশন গ্রহণ কতটা হবে সেটাই কিন্তু প্রশ্নচিহ্ন হয়ে দাঁড়ায়। কিন্তু সেই মামলার বা রিভিউ পিটিশনের হিয়ারিং না হওয়ার কারণে কিন্তু আমরা হতাশ হয়ে পড়ছি, কেননা আমরা ঘর পোড়া গরু, সিঁদুরে মেঘ দেখলেই কিন্তু ডরাই। কিন্তু কিছু করার নেই, আমাদেরকে এই 14 থেকে 24 এই কটা ডেট অপেক্ষা করতে হবে, কেননা 24 তারিখের পর কিন্তু সামার ভ্যাকেশনের ছুটি পড়ে যাচ্ছে। আর আমাদের লাস্ট ডেট রয়েছে নোটিফিকেশান দেওয়ার 31 তারিখ, অর্থাৎ আমাদের হাতে রয়েছে এখনও 7টা দিন। কিন্তু 7 দিন সময় থাকলেও সেই 7 দিন
সুপ্রিম কোর্ট বন্ধ হয়ে যাচ্ছে, আমাদের হাতে সময় রয়েছে 14 থেকে 24, এই 10টা দিনের মধ্যেই কিন্তু দুধ কা দুধ পানি কা পানি আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। আমাদেরকে কিন্তু এ প্রসঙ্গে সচেতন থাকতে হবে। এই মুহূর্তে সবথেকে বড় কথা যেটা, যে রাজ্য সরকার কিন্তু নানাভাবে প্রিপেয়ার্ড রয়েছে। যদি তারা রিভিউ পিটিশন না পায়, অর্থাৎ যদি তাদের সপক্ষে না যায়, তাহলে কিন্তু তারা তৎক্ষণাৎ কিন্তু নোটিফিকেশান পাবলিশ করবে। কেননা 24 তারিখের পর যেমন সামার ভ্যাকেশনের ছুটি পড়ে যাচ্ছে, সুপ্রিম কোর্টে আর যাওয়ার সম্ভাবনা থাকছে না, যেতে পারছে না। আবার ওদিকে কিন্তু 31শে মে লাস্ট ডেট যেহেতু দেওয়া রয়েছে, তাই লাস্ট ডেটের মধ্যে কিন্তু নোটিফিকেশান পাবলিশ করতে হবে। নচেত সঞ্জীব খান্না মহাশয় যে কড়া নির্দেশ দিয়েছেন যে 31শে ডিসেম্বর তো দূরের কথা, 31শে মের মধ্যে যদি নোটিফিকেশান পাবলিশ করা না হয় এবং তা এফিডেভিট আকারে সুপ্রিম কোর্টের কাছে জমা দেওয়া না হয়, তাহলে কিন্তু সেই যে 3 মাসের পরিবর্তে 31শে ডিসেম্বর পর্যন্ত 9, 10, 11, 12 শিক্ষকদের চাকরি বহাল রেখেছেন, সেটা কিন্তু বহাল থাকবে না, মুহূর্তের মধ্যে শূন্য হয়ে যাবে, নিশ্চিহ্ন হয়ে যাবে। অর্থাৎ তৎক্ষণাৎ কিন্তু শিক্ষক মহাশয়দেরকে স্কুল থেকে কিন্তু আর বিতাড়িত করা হবে। অর্থাৎ সেই 3 মাসের যে সময়সীমা বলা হয়েছিল, সেই 3 মাসের মধ্যেই তারা পড়ে যাবেন, আর 31শে ডিসেম্বর পর্যন্ত পড়বে না। এটা একটা প্রবলেম। অর্থাৎ সেদিনে যে তিনি রায়দান করেছিলেন 3 মাসের মধ্যে নিয়োগ কমপ্লিট করতে হবে এবং সেই 3 মাসে কিন্তু শিক্ষকদের চাকরি বহাল থাকবে, সেটাই কিন্তু লাগু হয়ে যাবে। অর্থাৎ রাজ্য সরকারের কাছে এবং এসএসসি বোর্ডের কাছে সেটা কিন্তু আরও ঘোরতর বিপদ হয়ে যাবে। কেন না, 3রা মে থেকে শুরু করে 3 মাস ধরুন, তাহলে কত সময় দাঁড়ায়? মে, জুন, জুলাইয়ের মধ্যে কমপ্লিট করতে হবে। সেটা নিশ্চয়ই রাজ্য সরকার বা এসএসসি বোর্ড তারা অনেক অভিজ্ঞ, এ ব্যাপারে অনেকটা জ্ঞানী, তারা কিন্তু এ ব্যাপারে অনেক সচেতন রয়েছেন। রিভিউ পিটিশন করেছেন, কেননা রিভিউ পিটিশনের সময় রয়েছে, সুযোগ রয়েছে, 31শে মে টাইমও রয়েছে। ইতিমধ্যে কিন্তু 9, 10, 11, 12কে যেহেতু স্কুলে পাঠিয়ে দিয়েছেন, তাদের ক্ষোভকে চাপা দেওয়া গেছে, তাদেরকে কন্ট্রোলে আনা গেছে। কিন্তু গ্রুপ সি, গ্রুপ ডি তাদের কাউকেই কিন্তু বিদ্যালয়ে পাঠানো হয়নি। স্বাভাবিকভাবে তাদের ক্ষোভ সামলাতে কিন্তু তাদের ওপর বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে। যেমন গ্রুপ সিকে দেওয়া হচ্ছে 25,000 টাকা ভাতা, আর গ্রুপ ডিকে দেওয়া হচ্ছে 20,000 টাকা ভাতা। এখন প্রশ্ন করবেন, সেটা কি চালু হয়েছে? না, এখনও চালু হয়নি। কিভাবে তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে, কিভাবে তারা টাকা পাবেন, কবে থেকে পাবেন, কতদিন পর্যন্ত পাবেন, কোনো রকম কোনো আপডেট নেই। অর্থাৎ এসএসসির নতুন নোটিফিকেশানের ব্যাপারে যেমন কোনো আপডেট নেই রাজ্য সরকার থেকে শুরু করে এসএসসি বোর্ডের, এসএসসির কোন সিলেবাসের হবে সে ব্যাপারে যেমন কোনো আপডেট নেই, এসএসসির কোনো গেজেটের ব্যাপারে যেমন কোনো আপডেট নেই, এসএসসির নোটিফিকেশানের ব্যাপারে যেমন কোনো আপডেট নেই, তেমনই গ্রুপ সি, গ্রুপ ডিদের ওপর যে ভাতা প্রদান করা হবে, সেই ভাতা প্রদানের ওপর কোনো আপডেট নেই। এক কথায় বলতে গেলে এই মুহূর্তে নতুন এসএসসির ব্যাপারে, নতুন নিয়োগের ব্যাপারে, নতুন করে ক্যান্ডিডেটরা অংশগ্রহণ করতে পারবেন কি না সে ব্যাপারে এসএসসি থেকে শুরু করে রাজ্য সরকার কোনো আপডেট নেই। কিছু কিছু সাংবাদিক প্রশ্ন করছেন, তাদেরকে যে তথ্য সংগ্রহ করার জন্য বিভিন্ন জিজ্ঞাসাবাদ করছেন, সেক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যে কথাগুলো বলছে, তাদের কাছ থেকে যে তথ্য উঠে আসে সেটা হলো যে 31শে মের মধ্যে নোটিফিকেশান আনার সম্ভাবনা খুবই কম, কেননা তারা রিভিউ পিটিশন করতে যাচ্ছে। কিন্তু আমরা যেহেতু ঘর পোড়া গরু, আমরা বলবো আমাদের প্রতিটা ক্যান্ডিডেটের কিন্তু প্রিপেয়ার্ড থাকতে হবে, প্রস্তুত থাকতে হবে 31শে মের মধ্যে নোটিফিকেশান পাওয়ার ব্যাপারে। একটা দিক কথা বলছি যে 3রা মে যেমন লাস্ট ডেট, সেই লাস্ট ডেটেই কিন্তু রাজ্য সরকার এবং এসএসসি বোর্ড সংঘবদ্ধভাবে রিভিউ পিটিশন করেছে, তার আগে কিন্তু করেনি, সেই লাস্ট ডেটে গিয়ে করেছে। 31শে মে লাস্ট ডেট রয়েছে, সেই লাস্ট ডেটে গিয়েই কিন্তু নোটিফিকেশান পাবলিশ করবে। কেননা এ যাবৎ কিন্তু আমরা দেখেছি মাদ্রাসা নিয়োগের ক্ষেত্রেও সেই লাস্ট ডেটে গিয়েই কিন্তু তারা হাইকোর্টের নিয়ম লাগু করেছে, হাইকোর্টের অর্ডারকে তারা মেনেছে। তাই কোনোভাবেই বিভিন্ন আপডেট আপনারা পাবেন, বিভিন্ন তথ্য আপনারা পাবেন, সেগুলো নিতে হবে, সেগুলো জানতে হবে, সেগুলো সংগ্রহ রাখতে হবে। কিন্তু প্রিপারেশন কিন্তু কোনোভাবেই থামালে চলবে না, থামালে কিন্তু আপনি নিজেই বোকা বেনে যাবেন। রাজ্য সরকার কিন্তু ভেতরে ভেতরে প্রিপারেশন চালাচ্ছে, এসএসসি বোর্ড কিন্তু ভেতরে ভেতরে প্রস্তুতি নিচ্ছে। আপনি তাহলে কেন প্রিপারেশন নেবেন না? আপনি কেন প্রস্তুত থাকবেন না? হতাশ হবেন, খুব ভালো কথা।
তথ্য রাখবেন, খুব ভালো কথা, কিন্তু কোনো রকমভাবে থেমে থাকবেন না। আমরা একটা জিনিসই এখন সরকারের কাছে, এসএসসি বোর্ডের কাছে আবেদন করব, যখন যে আপডেট আসা উচিত সেই সময়ে সেই আপডেট যেন যথাযথভাবে এসে যায়, তাতে করে আমাদের অনেক দিনের হতাশা, অনেক দিনের চাওয়া পাওয়া কিন্তু সাকসেস হতে পারে। অনেক ক্যান্ডিডেট কিন্তু দীর্ঘদিন ধরে অপেক্ষা করছে, এখানে সকলে অংশগ্রহণ করতে পারবে। তাতে নতুন ক্যান্ডিডেট যেমন থাকবেন, ঠিক তেমনই 2016 ক্যান্ডিডেটরাও এখানে অংশগ্রহণ করতে পারবেন। এর থেকে ভালো কিছু হয় না। সকলের প্রবলেম এই জায়গাতেই যে কি করে এত কম্পিটিশন সামলাবেন। তার জন্য একটাই উপায়, যদি ভ্যাকেন্সি পোস্ট বাড়ানো হয়, এটা কিন্তু রাজ্য সরকার থেকে শুরু করে এসএসসি বোর্ড চাইলেই কিন্তু করতে পারেন। অর্থনৈতিক প্রবলেম আসবে, অর্থনৈতিক সমস্যা রয়েছে, এগুলো কতটা কন্ট্রোল করা যায়, কতটা কন্ট্রোল করা যেতে পারে আগামী দিনে, সেটা কিন্তু ওনারা ভালো বোঝেন। ওনারা চাইলেই কিন্তু এগুলো কন্ট্রোল করতে পারেন, কেননা ওনারা নিজেরা অভিজ্ঞ, দীর্ঘদিন ধরে এসবের সঙ্গে যুক্ত আছেন। কিন্তু নতুন করে নতুন ভ্যাকেন্সি, বেশি ভ্যাকেন্সি দিয়ে যদি এটা কন্ট্রোল করা যায়, এই সমস্যা দূর করা যায়, তাহলে কিন্তু আমাদের প্রতিটা ক্যান্ডিডেটই অনেক অনেক উপকৃত হতে পারেন। তাদের ব্যক্তিগত জীবন কিন্তু অনেক শেষের দিকে যেতে চলেছে। তাই একটাই কথা, এই প্রসঙ্গে এই মুহূর্তে একটাই সিদ্ধান্ত, আপনাদের কাছে না আছে ঢাল, না আছে তরবারি, হাতে আছে শুধু খাতা, পেন, বই। যা আপনার কাছে রয়েছে সেটাকেই আপনার অস্ত্র করে শান্ত মাথায়, মাথা ঠান্ডা রেখে এই গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহর মধ্যেও যথাসম্ভব ঠান্ডা পরিবেশের মধ্যে থেকে নিজের প্রিপারেশান ধীরে ধীরে চালিয়ে যান। কোনো আপডেট পাচ্ছেন না, নোটিফিকেশান আসবে কি না সে ব্যাপারে অনিশ্চিত, তাই চাপ নেওয়ারও খুব একটা তাড়াহুড়ো নেই। সময় রয়েছে প্রিপারেশান নেওয়ার, সময় রয়েছে নিজেকে প্রস্তুত করার। কোনো রকমভাবে চাপ নেবেন না। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, ভিডিওটিকে লাইক করে রাখুন, আমাদেরকে উৎসাহ দিতে থাকুন। আমরা কিন্তু আপনাদের নানা রকমভাবে, নানা সময়ে প্রিপারেশান দিয়ে, নোটস দিয়ে, বিভিন্ন আপডেট দিয়ে আপনাদের পাশে থাকার চেষ্টা করব, সহায়তা করার চেষ্টা থাকব। ছোট বড় যাবতীয় আপডেট আপনাদেরকে যথাযথ সময়ের মধ্যে উপস্থাপন করার চেষ্টা করব। আজকের এপিসোড আপাতত এখানেই শেষ করলাম। স্টে টিউন, স্টে কানেক্টেড উইথ সাহিত্য বিজান। থ্যাংক ইউ।